নিজেও একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার নানা মুক্তিযোদ্ধা করেছিলেন। তো আমি এই মুক্তিযোদ্ধা কোটাকে ঘৃণা করি। আমি নিজেও ইউনিভার্সিটিতে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হই নাই এবং এখনও পর্যন্ত কোনো চাকরির আবেদন করিনি এবং চাকরির আবেদন করব না, সেহেতু মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করার কোনো প্রশ্নই ওঠে না। এই যে কোটা যে সিস্টেমটা, এটা মূলত ভারতের রাজনীতি থেকে এসেছে। আপনারা জানেন যে ভারতের রাজনীতিতে দলিত শ্রেণী বা বিভিন্ন যে শ্রেণী আছে তাদেরকে অগ্রসর করার জন্য এই কোটা বা ভাতা এই সিস্টেমটা দিয়ে এই ভারতের বিভিন্ন সম্প্রদায়কে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে অগ্রসর করার জন্য এই ভাতা বা কোটা সুবিধা দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে রাজনীতিবিদরা যেহেতু বারবার ভারতে যাওয়া আসা করেন এবং এই কোটা এবং এই মুক্তিযোদ্ধার চেতনাটাকে জীবিত করে রাখার জন্যই মূলত এই কোটা সিস্টেমটাকে বারবার ফিরিয়ে আনা হচ্ছে। আমি নিজেও 2018 সালে সিলেট বিভাগের নেতৃত্ব দিয়েছিলাম, আমার ক্যাম্পাসে নেতৃত্ব দিয়েছিলাম কোটা সংস্কার আন্দোলনে, এবং সেই আন্দোলনে কিন্তু বাংলাদেশের যে অবৈধ প্রধানমন্ত্রী, যিনি জনগণের ভোটে নির্বাচিত না, তিনি কিন্তু সংসদে মুখের মৌখিক আদেশে এই কোটা সংস্কার না করে তিনি এটা বাতিল করেছিলেন। আমরা সংস্কার চেয়েছিলাম, তিনি বাতিল করেছিলেন, এবং এই বাতিল করাটা কিন্তু এটা অবৈধ। তিনি এই মৌখিক, যেহেতু বাংলাদেশ পার্লামেন্টারি, জনগণের সর্বমত পার্লামেন্টারি সংসদীয় আইনের মাধ্যমে এটা পাশ করা উচিত ছিল, কোনো এক্সিকিউটিভ ক্ষমতার অধীনে এটা বাতিল করার অধিকার নাই। ঠিক তেমনিভাবে আদালত যে ঘোষণা দিয়েছে, আমি মনে করি এই ঘোষণাও জনগণের সমর্থিত নয়, কারণ আদালতও যদি কোনো ঘোষণা দিতে হয় তাহলে অবশ্যই সেটা জনগণের মতামত, গবেষণা এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এটি করা উচিত ছিল। কিন্তু সামান্য একজনের রিটের মাধ্যমে যে রিট করেছে, এবং সে নিজেই স্বীকার করেছে যে 7-8 বার ফেল করে সে যখন দেখছে পাস করতে পারছে না, সে তখন এটা করেছে। আমি মনে করি এই যে মুক্তিযুদ্ধের যে বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এই স্লোগান দিচ্ছে, ঠিক আছে, কিন্তু আপনি যে শেখ মুজিবের বাংলায়, শেখ হাসিনার বাংলায় স্লোগান দিয়ে, এই যে তেল দিয়ে আপনি কোটা ব্যবস্থা সংস্কার করার জন্য প্রস্তাব তুলছেন, 18 সালে যে যা করেছিল 22, এই যে আজকে 24 সালে কোটা দিয়েছে, আবার এখন এটা কোটা বাতিল করে আবার দেখবেন 26 সালে এটা ঘোষণা করবে, কোটা আবার ফিরিয়ে দিবে। আমি মনে করি এই তেল দিয়ে রাষ্ট্রকে কখনো দাবি আদায় করা যায় না। এই জন্য এই যে স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, কিন্তু আজ পর্যন্ত কোনো মুক্তিযোদ্ধাকে বলতে শুনি নাই যে 1000 কোটি টাকা লোপাট হলে তাকে কথা বলতে, কোনো ছাত্র রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে তাকে কথা বলতে, আজ পর্যন্ত কখনো শুনি নাই পোস্ত ফাঁস হলে, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য হলে, ছাত্র রাজনীতির অপরাজনীতির কারণে কেউ মারা গেলে মুক্তিযোদ্ধারা কথা বলতে, মুক্তিযোদ্ধার সন্তানরা কথা বলতে, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কথা বলতে। আমি মনে করি এই কোটা সংস্কার যৌক্তিক হওয়া উচিত, কোটা না থাকা উচিত, মেধার ভিত্তিতে হবে। সেক্ষেত্রে যারা অনগ্রসর আছে তাদেরকে ভাতা দিতে পারেন, যেমন মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দেওয়া হয়। আমার নানা মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি ভাতা পান, তিনি বিদ্যুৎ বিল ফ্রি পাচ্ছেন 200 ইউনিট পর্যন্ত, তিনি বিনা সুদে ঋণ পাচ্ছেন, তা না? তো এই সুবিধাগুলো আপনারা হয়তো তাদেরকে সরকার দিতে পারে, কিন্তু এখানে জনগণের করের টাকায়। কিন্তু এখানে এই যে একটা রাষ্ট্র যেখানে যারা পরিচালনা করবে, সেই মেধাবীদেরকে বাছাই করার ক্ষেত্রে এই কোটা সিস্টেম দিয়ে একটি প্রজন্মকে অক্ষম করা এই রাষ্ট্রকে অক্ষম করার সামিল। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে মিডিয়ার মাধ্যমে যে আপনারা এই তেল দিয়ে এদেরকে কখনোই বলবেন না, এরা ইস্যু দিয়ে বারবার এটা ফিরিয়ে আনবে। ধন্যবাদ সবাইকে। আমরা শুধু সাংবাদিক ভাই বন্ধু এবং আজকে আমরা যাদের গাড়ি আটকিয়ে রেখেছি, আমরা আপনাদের গাড়ি আটকাই নয়, আমরা আপনাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে আসছি। সেই ড্রাইভার ভাই আজকে 500 টাকা মজুরিতে চাকরি করছেন, আপনার সন্তানটা যেন চাকরি পায়, আমরা সেটা নিশ্চিত করতে আজকে এখানে এসেছি। সেই বাদাম বিক্রেতা ভাই 500 টাকা বাদাম বিক্রি করে বাসায় ফিরে যাবেন, সেটা থেকে 300 টাকা দিয়ে আপনার সন্তানের পড়াশোনা খরচ চালাবেন। আমরা আপনার সন্তানের চাকরির নিরাপত্তার জন্য আজকে আমরা